সাবিনের বাড়ি ফিরতে বেশ রাত হলো। আজ পরিশ্রান্ত শরীর সামলে ভেতরে ঢুকতে নানির সঙ্গে দেখা হলো। মহিলা সময় ব্যয় না করে জানালো, জারিন আজ অনেক কান্নাকাটি করেছে, স্যারের পাশে ঘুমিয়ে গিয়েছিল, কিছু খাওয়াতে পারিনি। বুকের ভেতরে চাপা হাহাকার হলেও সাবিন ন্যানির সামনে সেটা প্রকাশ করলো না। বলল, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। ন্যানি মাথা নেড়ে নিজের ব্যাগ গুছিয়ে চলে গেল। তার রুটিন অনুযায়ী সে আবার আগামীকাল সকালে আসবে এবং সাবিন ফেরা অবধি জারিনের সঙ্গে থাকবে। সাবিন প্রথমটায় নিজের রুমে গিয়ে একটা গোসল সেরে পোশাক বদলে কিচেনে এলো। লম্বা চুলগুলো কাটা দিয়ে বাঁধতে বাঁধতে ওভেনে খাবার গরম করতে দিল। সবকিছু হয়ে গেলে ট্রেতে সাজিয়ে নীরবে হেঁটে গিয়ে পৌঁছালো 2 তলায়। আজ কক্ষটির দরজা আধা খোলা, সেখান থেকে অতি মৃদু যান্ত্রিক গুঞ্জন ভেসে আসছে। ভেতরে ঢুকতে অসাধারণ দৃশ্যটি দেখতে পেল সাবিন। বিছানায় শুয়ে থাকা জায়দানের বুকের ওপর চুপটি করে গুটিসুটি মেরে ঘুমের জগতে বিচরণ করছে জারিন। ছোট্ট শরীরটা তার পিতার সঙ্গে মিশে যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। দৃশ্যটা অসাধারণ ভালো লাগার এতটাই আবেগী যে সাবিনের চোখে অশ্রু জমল। সেই দিনটার কথা মনে পড়ল তার। জারিনের বয়স আজ 3 দিন। মীরা এবং একজন নার্সের সাহায্যে হেঁটে ধীরে ধীরে হাসপাতালের কেবিনে প্রবেশ করল সাবিন। তার কোলে নবজাত অংশ, নরম কাপড়ে ছোট্ট শরীরটা মোড়ানো আছে। হাসপাতালের কেবিন জুড়ে ঔষধের ঘ্রাণ, হার্টবিট মনিটর বিপ বিপ করে শব্দ করে যাচ্ছে। বিছানায় শুয়ে আছে জায়দান। মাথার চুল প্রায় নেই বললেই চলে। যে মাথার চুলে হাত বুলিয়ে সাবিন দিন পার করেছে, তাই আজ হারিয়েছে জটিল চিকিৎসার কারণে। কন্ডিশনাল কেমোথেরাপি দেওয়া হয়েছে জায়দানকে। এখনও শরীর ঠিকঠাক সেরে উঠতে পারেনি। ভগ্ন পুরুষটিকে গভীর ঘুমে এভাবে পড়ে থাকতে দেখে বুকের ভেতরটা সহস্রবারের মতন ভাঙল সাবিনের। গোটা প্রেগন্যান্সি এবং ডেলিভারির সময়েও যে কষ্ট অনুভূতি হয়নি, তাই বোধহয় অনুভূত হচ্ছে এখন। সাবিন সাবধানে এগিয়ে গেল বিছানার কাছে। একজন নার্স জায়দানের অবস্থা মনিটরিং করছিল। সাবিনকে দেখে নরম গলায় সে জানালো, উনি হয়তো প্রতিক্রিয়া করছেন না, কিন্তু ওনার সেন্স আছে। আপনি চাইলে ওনার সাথে কথা বলার চেষ্টা করতে পারতেন। সাবিনের সঙ্গে আসা নার্স এগিয়ে এসে সেই নার্সকে বলল, না, একদমই সমস্যা নেই। বলেই নার্স জায়দানের দিকে এগুলো। সাবধানে তার পরনের হাসপাতালের পোশাকের বোতামগুলো খুলে বুক উন্মুক্ত করলো। সাবিন বিছানার একপাশে বসলো। তার কোলে জারিন ততক্ষণে নড়চড় করতে আরম্ভ করেছে। ছোট্ট মুখটা টকটকে লাল হয়ে গিয়েছে। যে কোনো সময় তীক্ষ্ণ কান্না করার ধান্দায় আছে। নার্স সাবিনকে সাহায্য করলো। এই যে এইভাবে ওনার বুকে রাখুন। স্ক্রিন টেম্পারেচারে বাবু শরীরের তাপমাত্রা ক্রমেই সাহায্য করবে। ত্বকের সংস্পর্শ নবজাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তাদের পিতামাতাকে চিনতে এবং বন্ডিং তৈরি করতে খুবই সাহায্য করে। সাবিন ধীরে ধীরে জারিনের ছোট্ট শরীরটা জায়দানের বুকের উপর রাখলো। সবেমাত্রই কাঁদতে শুরু করা জারিন এবার নড়ে চড়ে উঠল। সাবিন তার পিঠে হাত চেপে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, বেবি, এই যে দেখো, কোথায় আছো তুমি বলো তো? তোমার পাপা। হ্যাঁ, ঠিক ধরেছ, এই যে তোমার পাপা। তার ত্বক কত উষ্ণ, তাই না? তার বুক অনেক নিরাপদ। শুধু তোমার, শুধু আমার, তোমার পাপা শুধু আমাদের দুজনের। জারিন হঠাৎ করে নড়াচড়া বন্ধ করে দিল। জায়দানের বুকের উষ্ণতা তাকে শান্ত করে ফেলল সম্পূর্ণ। পিটপিট করে চোখ মেলল নবজাতক। বাদামি টলটলে দৃষ্টিতে যেন এক অভূতপূর্ব বিষয়। চুপটি করে পিতার বুকে লুকিয়ে সে তার হৃদস্পন্দন শুনতে লাগলো যেন। দৃশ্যটি এতটাই আবেগের যে অদূরে দাঁড়িয়ে মীরা আড়ালে নিজের চোখের জমা অশ্রু মুছে নিল। মেয়ে শান্ত হয়ে আসতেই সাবিন একটা হাত বাড়িয়ে জায়দানের কপাল ছুঁয়ে দিল। অতি যত্নে সে হাত বোলাতে লাগলো স্বামীর শরীর জুড়ে। আবেগ জড়ানো গলায় বলতে লাগলো, মাই লাভ, শুনতে পাচ্ছ তুমি আমায়? অনুভব করতে পারছো? বলো তো, তোমার বুকে কে শুয়ে আছে? ঠিক ধরেছ, আমি জানি তুমি সব টের পাচ্ছ। আমাদের অংশ এই পৃথিবীতে চলে এসেছে, জানো? ও একদম তোমার মতো দেখতে হয়েছে। ঠিক তোমার মতো নাক, তোমার মতো ঠোঁট, তোমার মতো বাদামি চোখ। একদম তোমার ফটোকপি ভার্সন। হালকা হাসলো সাবিন। ধীর লয়ে উঠানামা করছে জায়দানের বুক। সঙ্গে জারিনও। নাজুক শরীরটা গুটিসুটি দিয়ে লেপ্টে আছে জন্মদাতার সঙ্গে, যেন একই সত্তার অংশ সে। ওর নাম কি রেখেছে জানো? জারিন। জায়দান আর সাবিনের জারিন। সুন্দর না? দেখো তোমার বুকে কেমন চুপটি করে পড়ে আছে ও। তোমার বুকে অনেক শান্তি জায়দান। তোমার আমার সন্তান সেই শান্তিতে মজেছে। ও বুঝে গিয়েছে কার অংশ ও। কতবার কত নিরাপদে আশ্রয় নিয়েছে ও তোমার মাঝে। দেখো, একটাবার চোখ খুলে দেখো,
একটাবার ওকে ছুঁয়ে দেখো, কি ভয়ানক নারীর টান। কোনো প্রতিক্রিয়া হলো না। একদম নিথর এক অস্তিত্ব, শুধু নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক ওঠানামা করছে জায়দানের। সাবিন এবার আর সইতে পারল না। তার দু চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে টপ টপ করে ঝরতে লাগলো জায়দানের গালের উপর। তার একটা হাত ধরে নিজের ঠোঁটে ছুঁয়ে সাবিন কেঁদে ফেলল। আমাদের সন্তানও আমার কাছে চলে এলো। তুমি কবে আসবে প্রিয়তম? তোমার ছাড়া আজ কতগুলো দিন পেরিয়ে গিয়েছে। আমি সব পেয়েছি, শুধু তোমায় ছাড়া। তুমি ছাড়া যে আমার একটুও চলবে না। এসো না তুমি, প্লিজ আমার কাছে ফিরে এসো। আমি তোমার আশায় পথ চেয়ে আছি কত দিন। তুমি তো জানো তুমি ছাড়া আমি কেউ না। আমার সব কিছুই তো তুমি। আমার আশ্রয়, আমার সংসার, আমার পৃথিবী। তোমার আমার জন্য একটুও মায়া হয় না? ওঠো না একবার, ফিরে এসো না আমার বুকে। হঠাৎ করে মনিটরের বিপ শব্দটা জোরে জোরে বাজতে লাগলো। সকলে চমকে উঠল। নাচ দ্রুত মনিটর পর্যবেক্ষণ করে বলল, পেশেন্টের হার্টবিট বেড়ে গিয়েছে। ছলছল চোখে মহাবিস্ময় নিয়ে সাবিন দেখল সেদিন কিভাবে জারিনকে বুকে নিয়ে দ্রুতভাবে স্পন্দিত হচ্ছিল জায়দানের হৃদযন্ত্র। বর্তমানে ফিরে আসতে সাবিনের বুক চিরে এক দীর্ঘশ্বাস নির্গত হলো। জায়দান এর পরে বেশ কয়েকবারই প্রতিক্রিয়া করেছিল, কখনো তার আঙ্গুল নড়তে দেখা যায়। সাবিন তাকে দুবার চোখ খুলতেও দেখেছে, কিন্তু চোখ খুললেও সেই চোখের মাঝের দৃষ্টি খুবই নিষ্প্রভ। কোনো দিকে তাকায় না সে, কারোর উপস্থিতি টের পায় না। এক নাগাড়ে নিষ্পলক চেয়ে থাকে সিলিংয়ের দিকে। চোখে কোনো ফোকাস থাকে না। তারপর আবারও আগের মতোই চোখ বুজে ফেলে সে। এটাই মিনিমাল কনসাস স্টেট। জায়দান সবার মাঝে থেকেও কোথাও নেই। সাবিনকে দেখে নার্স একপাশে রকিং চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আপনি যান, বিশ্রাম নিন রুমে কিছুক্ষণ। আমি আছি আজ রাতে। নার্স সাবিনের কথা শুনে মাথা হেলিয়ে চলে গেল। ভেতরে ঢুকে জায়দানের বুকে শুয়ে থাকা জারিনকে সামান্য ঠেলে তুলল সাবিন। মামনি, ঘুমিয়ে গিয়েছো? এই যে দেখো, মামাম খাবার নিয়ে এসেছে, খাবে না তুমি? জারিন সামান্য নড়ে চড়ে উঠে, অতঃপর চোখ পিটপিট করে তাকালো। মুচকি হেসে মেয়ের দিকে এক বাহু বাড়িয়ে দিতে জারিন তরতর করে সাবিনের কোলে উঠে গেল। তার মাথায় চুমু খেয়ে সাবিন ফিসফিস করলো। এই তো আমার ভালো বাচ্চাটা, আসো তোমার মুখ ধুয়ে দিই। বাথরুমে গিয়ে জারিনের মুখ হাত ধুতে সাবিন শুধালো, আজ আমার পাখিটা এত কান্না করেছে কেন? কেউ তোমায় বকেছে? জারিন মাথা নাড়ালো, তারপর খলখলে গলায় বলল, জাইন তো সবাইকে ডেকেছে, আপাকে খেলবে। উফ, ওরে পাখি রে, পর্বসাধান্য। জাইন সবাইকে ডেকেছে, আপা খেলবে জাইনের সাথে। আপা জাইনকে খুব ভালোবাসে, তাই মামা। সাবিনের কেমন অনুভূতি হলো সে বোঝাতে পারবে না। জারিনের মুখটা মুছিয়ে নিয়ে ঘরের ভেতরে ফিরে আসতে আসতে সে বলল, একদম, আপ্পা জারিনকে খুব ভালোবাসে। জারিন আপ্পার বেবি না? জারিনকে পুনরায় বিছানায় বসিয়ে দিল সাবিন। তারপর খাবারের প্লেট নিয়ে মেয়ের পাশে বসলো। এই যে দেখো, আপা কি সুন্দর করে এখানে ঘুমিয়ে আছে। তুমি আপার কাছে এসে ঘুমাও, তাকে জড়িয়ে ধরেও থাকো, সারাক্ষণ তার মুখে চুমু দিতে থাকো। আপা কখনো তোমায় বকেছে? খাবার খেতে খেতে জোরে সরে মাথা নাড়ল জারিন। এই তো, আপা তোমাকে অনেক ভালোবাসে। দেখবে একদিন আপা তোমার ঘুম ভেঙে জেগে উঠেছে, সেদিন সারাক্ষণ তোমার সাথে কথা বলবে, খেলবে, তোমার বুকে নিয়ে বসে থাকবে। জারিনকে এবার বেশ খুশি দেখালো, যেন ও মনে মনে ছক সাজাচ্ছে সে। তার পিতা জেগে উঠলে সে তার সঙ্গে কি করবে। এক নজর জায়দানের বন্ধ চোখের পাতায় দৃষ্টি পড়লে সাবিনের নতুন করে বিষাদ গ্রাস করলো তাকে। তবে মেয়ের সামনে সে বিষাদটুকু চাপা দিয়ে দিল। খাবার প্রায় শেষের দিকে জারিন হঠাৎ করে সাবিনের কাছে একটা অপ্রস্তুত প্রশ্ন করে বসলো। মাম্মা, তুমি আপাকে নিয়ে ডাইলে কি লিখতো? জমে গেল সাবিন। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মেয়ের দিকে। ডায়েরি? টাইম দেখতে তোমার রুমে, টেবিলের উপর। প্রথমটায় সাবিন কোনো প্রতিক্রিয়া করতে পারল না। পর মুহূর্তে মৃদু হেসে শুধালো, আচ্ছা, আমার সোনাটা দেখে ফেলেছে? কি দেখেছো তুমি? পড়তে পেরেছো কি লেখা আছে তাতে? কিভাবে বুঝলে আমি তোমার আপ্পাকে নিয়ে লিখেছি? ঠোঁট ফোলালো জারিন। আমি দেখেছি, ডায়লান অঙ্কের ছিল। সাবিন বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল এবার। তুমি অক্ষর পড়তে জানো? আমি তো সব শেখাইনি এখনো।
তোমার আর আপালটা জানি। কিভাবে? কিভাবে সেটা তো জানি না। মাথা চুলকে দ্বিধায় পড়ে গেল জারিন। সে কিভাবে নিজের পিতার নাম চিনতে পেরেছে সেটা তার নিজের কাছেও রহস্য। সাবিনা সইতে পারল না। সহসায় নিজের মেয়েকে কোলে তুলে বুকের মাঝে চাপড়ে ধরল। অসংখ্য চুমু তার চেহারা এঁকে দিতে দিতে বলল, মাই জিনিয়াস বেবি, জাস্ট লাইক ফাদার। দিনিয়াত, দাইন দিনিয়াত। হ্যাঁ, তোমার আপ্পার মতো, লিটল জিনিয়াস। খিলখিল করে হাসলো জারিন। সাবিনের গলা জড়িয়ে ধরে বলল, ওই ডায়েলিটা জাইন পড়বে বলে তোমার না মাম্মা? সাবিন মেয়ের ছোট্ট শরীরটা আগলে রেখে ভরাট গলায় জানালো, ঠিক আছে, কিন্তু আমি তোমায় পড়ে শোনাবো না। আমি ডায়েরিটা সম্পূর্ণ করে রাখবো, একদিন তুমি নিজে পড়বে না হয়, পারবে না? উত্তেজিত হয়ে উঠল জারিন। ইয়েট, ডাইন পড়বে একদিন, ডাইন মাম্মার ডাইলি পড়বে। কিছুক্ষণের বাদে জারিন জায়দানের গা ঘেঁষে শুয়ে পড়ল। আবার সাবিন তার পাশেই উঠে এলো। হাতে তার একটা স্টোরি বুক। প্রায় রাতে সে মেয়েকে গল্প পড়ে শোনায়। এভাবে নিজের স্বামী শিওরে বসে। আপা আমাদের সব কথা শুনতে পায়, তাই না মাম্মা? জারিনের প্রশ্নে সাবিন মোলায়েম হেসে মাথা দুলালো। হ্যাঁ সোনা, তোমার আপ্পা ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু সে আমাদের সব কথাই শুনতে পায়। তুমি সারাদিন তার সঙ্গে কথা বলো, সে সব শোনে। জারিন উল্টো হয়ে শুয়ে বুকে ভর দিয়ে জায়দানের দিকে তাকালো। ছোট্ট একটা হাত বাড়িয়ে পিতার গাল ছুঁয়ে দিতে দিতে বলল, আর আদল আপা, ডাইন তোমাকে আদল দিচ্ছে। আপা লাভ ইউ, ডাইন অনেক লাভ ইউ, জানো আপা? মাম্মাম তোমার জন্য লাগ গাইবে, তুমি তুলবে? মাম্মা অনেক ভালো, কিন্তু মাম্মা মিস ইউ। সাবিন মেয়ের আবদার ফেলতে পারল না। জায়দানের একপাশে শুয়ে সে ছোট্ট জারিনকে নিজেদের মাঝখানে শুয়ে দিল। রাত গভীর হলো। শুধুমাত্র ল্যাম্পের মৃদু আভা ঘরটাকে যেন ভাসিয়ে দিল কোনো অনন্য সুন্দর কল্পনার রাজ্যে। জানালা গলে আসলো শীতল বাতাস। রাতে সেই হাজার তারা জলা নীরবতার ভিড়ে সাবিন এক হাতে স্বামীর মাথায় এবং অন্য হাতে মেয়ের বুকে স্নেহ বোলাতে বোলাতে মায়াময়ী কণ্ঠে গেয়ে উঠল, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না তো, তোমারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। পরদিন সকাল। জারিনের ঘুম ভাঙল সাবিনের ডাকে। বেবি গুড মর্নিং, ওঠো, উঠবে না? চোখ কষলে জারিন তাকালো। জায়দান এবং তার উভয় শরীরেই কম্বল মুড়ি দেয়া আছে। সাবিন ঝুঁকে প্রথমে নিজের মেয়ের কপালে, পরে জায়দানের কপালে চুমু এঁকে দিয়ে মিষ্টি হাসলো। গুড মর্নিং মাই লাভ। পরবর্তীতে সে মেয়ের দিকে তাকালো। উঠে পড়ো, আজ কোন দিন মনে আছে? যাবে না আমার সাথে? তড়াক করে উঠে বসে পড়ল জারিন। লাফিয়ে উঠল হাততালি দিয়ে। গাওলা মাম্মাম। হ্যাঁ সোনা, খেয়ে রেডি হয়ে নাও, আমরা তোমার চাচুকে দেখতে যাচ্ছি। কেরানীগঞ্জ কারাগার। সড়কের পাশে এসে থামলো সাবিনের রেঞ্জ রোভার। গাড়ির দরজা খুলে যেতেই ভেতর থেকে জারিনকে আস্তে করে নিচে নামিয়ে দিল মীরা। সাবিন ড্রাইভিং সিট থেকে বেরিয়ে এলো। নিজের মেয়ের কাছে সে ভেতরে বসা মীরার দিকে উকি দিল। সময় ক্ষেপণ না করে মীরা টিফিন বক্সের ব্যাগ সাবিনের হাতে ধরিয়ে দিল। সেটা নিয়ে সাবিন প্রশ্ন করলো, তুই সত্যি ভেতরে আসবি না? না, একবার তো বলেছি, বারবার একই প্রশ্ন কেন করিস? তুই প্রতিবার রান্না করে নিয়ে আসিস, গাড়ির ভেতর বসে থাকিস, ভেতরে যাস না, এটা কেমন আচরণ? উত্তর দিল না মীরা। সাবিন একটা দীর্ঘশ্বাস ফেলে মীরার কাঁধে একটা হাত রেখে বলল, আর কত মীরা, ওর কি তোকে দেখতে ইচ্ছে হয় না? আমি জানি তুইও ভালো নেই, আর কতদিন নিজেকে এভাবে শাস্তি দিবি? মীরার ঠোঁটে মলিন এক হাসি ছুঁয়ে গেল। মাথা ঝাঁকিয়ে সে উত্তর করলো। সাবিন, যা ভেতরে যা। এরপর আর বলার কিছু থাকে না। সাবিনও কিছু বলতে পারলো না। মীরার কাঁধ সামান্য ঝাঁকিয়ে দিয়ে গাড়ির দরজা আটকে সরে এলো। এক হাতে জারিনের হাত ধরে ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশ করলো। কম্পাউন্ডের ভেতরে আসতে জেল সুপারকে চোখে পড়ল। এই বান্দা সাবিনের পরিচিত। তাকে দেখে বিস্তৃত হাসি মেখে ভদ্রলোক এগিয়ে এলেন। করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন। মিসেস হোসনাইন আরিফিন এসে পড়েছেন দেখছি, ভালো আছেন?
জি, আপনাদের দোয়ায় দিনকাল ভালো যাচ্ছে। সেই তো আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সপ্তাহে একবার চর্চা না হলে তো মনে হয় আপনার জীবনটাই বৃথা। সাবিন হালকা হাসলো। কথোপকথনের মাঝে মায়ের হাত থেকে ছাড়া পেয়ে জারিন গুটি গুটি পায়ে কম্পাউন্ডের ভেতরে ঢুকে করিডোর ধরে ছুটতে শুরু করলো। আশেপাশে থাকা পুলিশ সদস্যগণ ফিরে ফিরে দেখলো ছোট্ট একটা ফুটফুটে শিশুকন্যা নিজের ছোট্ট ছোট্ট পায়ে হেলতে দুলতে দৌড়ে যাচ্ছে কোনো এক নারীর টানে। সাবিন পিছন থেকে ডেকে উঠল তৎক্ষণাৎ। মামনি দাঁড়াও, মাম্মা আসছি। দ্রুত জেল সুপারের কাছ থেকে বিদায় নিয়ে সাবিনও ছুট দিল। জারিন ততক্ষণে স্থান মতো পৌঁছে গিয়েছে। আগেও বেশ কয়েকবার আসায় এখানকার পথ তার পরিচিত। গুটি কয়েক কয়েদি রয়েছে, এদিক সেদিক বিভিন্ন কাজে লিপ্ত তারা। কেউ করিডোরে সাজানো টবে পানি দিচ্ছে, কয়েকজন আবার কম্পাউন্ডের ভেতরে করা বাগানের হওয়া আগাছা তুলছে। জারিন ছুটতে ছুটতে দুহাত নেড়ে চেনা মুখগুলোকে চিৎকার করে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল্লা, ডাইন তোলে এতে বলো আনতে। জারিনের মতন ছোট্ট শিশুর কাছ থেকে এমন আদুরে আবদারে সবার মুখে কোমলতা নেমে এলো। স্নেহ নিয়ে তাকালো প্রত্যেকে। জারিন ছুটতে ছুটতে নির্দিষ্ট কক্ষের সামনে এসে পড়তে দুজন পুলিশের মুখোমুখি হলো। তাকে দেখে একজন ভ্রু কুঁচকে শুধালো। এই বাচ্চাটাকে? প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গে জারিন ঘুরে চেয়ে বলে উঠল, জাইন আলাপিন, ডটল অব জাইনাল আলাপিন। পুলিশ দুজন ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এমন মুহূর্তে সাবিন এসে পড়ল। খপাত করে মেয়ের হাত ধরে ফেলে সে নরম গলায় শাসালো, বারণ করেছি না মাম্মামের হাত ছাড়িয়ে কোথাও যেতে? কথা শোনো না কেন তুমি আমার? টলি মাম্মাম, আমি তাতুল কাতে দাঁত দিলাম। হ্যাঁ, নিয়ে যাচ্ছি তো আমি। প্রমিস করো আর এভাবে কখনো ছুটবে না। পমেশ। মেয়ের কপালে চুমু দিয়ে শেষমেশ সাবিন এগুলো। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তার নাম, পরিচয়, তারিখ ইত্যাদি নোট করে রাখলো। সঙ্গে আনা খাবার এবং টুকিটাকি জিনিসপত্র ভালোমতো পরীক্ষা করে ফেরত দেওয়ার পরে সাবিন ভেতরে প্রবেশের ছাড়পত্র পেল। কেরানীগঞ্জ জেলের সাক্ষাৎকার ঘরটা মাঝারি, দুটো ভাগ করা মাঝ বরাবর। দুদিকেই বসার জন্য মুখোমুখি চেয়ার, মাঝে লোহার গ্রিল দিয়ে পৃথক করে রাখা। সাবিন গিয়ে চেয়ারে বসলো, মেয়েকে তুলে টেবিলের উপর বসিয়ে দিল। মিনিট পাঁচেকের মধ্যে ওপাশ থেকে একজন পুলিশ নিয়ে এলো কাঙ্ক্ষিত মানুষটাকে। গ্রিলের ওপাশে দেখা মিলল আয়দানের। পরিধানে শুভ্র ফতুয়া এবং পায়জামা, বুকের দিকটায় জেল কর্তৃপক্ষের লোগো। সাবিন গভীর দৃষ্টিতে দেখলো কতগুলো বছর পেরিয়ে এই ছেলেরা ঠিক কতখানি বদলে গিয়েছে। সেই তেজ, সেই অহংকার, সেই দেমাগের ছিটে ফোটাও নেই এই পুরুষটির মাঝে। নির্মল এক প্রশান্তি তার অবয়ব জুড়ে। ঘন কালো ঝাঁকড়া চুলের পাশাপাশি দাড়ি গজিয়েছে চোয়ালে। জেলখানায় থাকলেও নিজেকে বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সে। আগের আয়দানের মাঝে তপ্ত এক সৌন্দর্য ছিল, এই আয়দানের মাঝে রয়েছে শান্ত পুরুষ। সৌন্দর্যটিও প্রকাশিত হচ্ছে অন্যভাবে, বাদামি দৃষ্টিতে অদ্ভুতুরে এক জ্যোতি। আয়দান গ্রিলের ওপাশের চেয়ারে এসে বসলো। পুলিশ সদস্য দাঁড়িয়ে রইল দরজার কাছে। সাবিন কিছু বলতেই পারল না। এর আগে জারিন লাফিয়ে উঠল। তাতু। আয়দানের সমস্ত চেহারায় দারুণ এক ঔজ্জ্বল্য ফুটে উঠল। গ্রিলের ভেতর থেকে হাতগুলি সে জারিনের ছোট্ট হাত দুখানা ধরে নিজের কপালে ঠেকালো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। মুচকি হাসলো আয়দান। জারিনের একটা হাত নিজের ঠোঁটে ছুঁয়ে শুধরে দিল। ওয়ালাইকুম আসসালাম। তায়া তাতাইলাইকুম সালাম। এবার আর শুধরে দিল না আয়দান, বরং জারিনের নরম গাল দুটো সামান্য চেপে দিয়ে বলল, আমার মাটা কেমন আছে? খুব ভালো। জানো তাতু, জাইন ইংলিশ লাইন দেখতে। রাইম? তোমাকে তুনাই, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। জারিনের হাজারো কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে লাগলো আয়দান। এরই মাঝে পকেট থেকে একটা বইয়ের ছিঁড়া কাগজ বের করে নিল সে। সাবিন নিঃশব্দে দেখলো নিজের সন্তান এবং দেবরের মধ্যকার অবিচ্ছেদ্য বন্ধন। আয়দান জারিনের আধো আধো বুলিতে ছড়া শুনতে শুনতে কাগজ দিয়ে একটা তারা বানালো। সেটা জারিনকে উপহার দিতে ভীষণ খুশি হয়ে রীতিমতো লাফাতে লাফাতে সেই তারাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল জারিন। বিরাট এক আবিষ্কার পেয়েছে সে। অবশেষে সাবিনের দিকে ফিরল আয়দান। ভাইয়া কেমন আছে? একটা নিঃশ্বাস ফেলে সাবিন সোজা হয়ে বসলো। আগের মতোই, না উন্নতি না অবনতি।
প্রায় 4টা বছর পেরিয়ে গেলেও আয়দানের সঙ্গে পুরোপুরি সহজ হয়ে উঠতে পারেনি সাবিন। কেন সেটা নিজেও জানে না। তাদের অতীত সম্পর্কটা এমনই ঝাঁঝালো ছিল যে একে অপরের সঙ্গে স্বাভাবিক কথা বলতে দুজনারই যেন বাধে। আয়দানও কেমন যেন কথা হারিয়ে ফেলে। সাবিন নিয়মিত দেখা করতে এলো তাদের মাঝে জায়দানকে ছাড়া আর কিছু নিয়ে বিশেষ কথাবার্তা হয় না। তুই ভালো আছিস? সাবিন প্রশ্ন করলো। আয়দান মাথা দোলালো। সৃষ্টিকর্তা আমাকে যতটা ভালো রাখা সম্ভব ততটাই রেখেছেন। লাইব্রেরির কাজ পেয়েছি, এবার সময়টা একদম দারুণ কাটছে। ভ্রু কুচকে ফেললো সাবিন। তোর সঙ্গে যতবারই কথা বলি না কেন, কিছুতেই বিশ্বাস করতে পারি না আমার মুখোমুখি বসে থাকা মানুষটা আসলেই তুই। মিষ্টি করে হাসলো আয়দান। সে সাবিনের দিকে চেয়ে নেই, তার গোটা মনোযোগ নিজের ভাতিজির দিকে। সে এখন তার বানিয়ে দেওয়া কাগজটির তারাটি নিয়ে উৎসাহে মেতে আছে। বিশ্বাস করবি কিভাবে? তুই তো একটা মাথা মোটা। আয়দানের এমন মন্তব্যে কেঁপে উঠল সাবিন। ঠোঁট ফুলিয়ে পুরাতন ক্রোধ নিয়ে বলল, আর তুই তো খুব বুঝদার, তাই না? ওরে আমার বুঝের পাহাড় পর্বত রে। এই খবরদার, খোটা দিবি না। ক্যারেক্টার বদলালেও আমি সেই আয়দানি। বলেছিলাম না, দুনিয়ায় সবকিছু ওলট পালট হয়ে গেলেও তোর সঙ্গে আমি কখনো আপোষ করব না। আমার মেয়েকে ধরছিস কেন তাহলে? ইস, বললেই হলো, ও আমার মা। তোর একার নাকি? ভাইয়ারও ভাগ আছে। ভাইয়ার ভাগ মানে আমার ভাগ। তোকে দেখলেই মনটা চায় গলা টিপে উপরে পাঠিয়ে দিই। দিতে পারিস, সেক্ষেত্রে আল্লাহ তোর কাছে হিসাব চাইবে। জাহান্নামে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোকে জেলের মানুষগুলো কিভাবে সহ্য করে রে? আমি হলে প্রথম দিনই তোকে টয়লেটে বেঁধে রেখে চাবি কমোডে ফ্লাশ করে দিতাম। তোকে দিয়েই সেই চাবি কোমর থেকে আমি তুলিয়ে নিতাম। বস্তা পচা জ্ঞানের ভান্ডার কোথাকার। বদমেজাজি পদ্মা কোথাকার। পোকায় খাওয়া বইয়ের পৃষ্ঠা কোথাকার। নষ্ট ব্লেন্ডার মেশিন কোথাকার। আয়দান ভেবেছিল প্রতিবারের মতো সাবিন তর্ক বিতর্ক জারি রাখবে, অথচ পুরাতন নামটায় সম্বোধন করার পরপরই একদম হঠাৎ করে সাবিন চুপ করে গেল। গ্রিলের ওপাশে টেবিলের উপর রমণীর দুহাত শক্তভাবে মুঠো পাকিয়ে গেল। ঝুঁকে এলো সে, রীতিমতো ফিসফিস করে কাপা গলায় বলল, আর কতদিন অন্যের অপরাধের ঘানি নিজের কাছে চেপে টানবি? আর কতদিন, আর কত মাস, কত বছর? আর ক্ষণিকের জন্য জমে গেল আয়দান। উদ্ভ্রান্ত দৃষ্টিতে দ্রুত আশেপাশে তাকালো। পুলিশ সদস্যরা খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। ফিসফিস করে বলায় তারা তেমন শুনতে পায়নি, বিশেষ মনোযোগ নেই। ব্যাপারটা নিশ্চিত হয়ে একটা হাত গলিয়ে সাবিনের মুখের এক পাশ ছুঁয়ে দিয়ে জোর করে তাকে নিজের দিকে ঘোরালো আয়দান। বরাবর সাবিনের চোখের দিকে তাকালো সে, তীক্ষ্ণ বাদামি নয়নে চেয়ে গুরুগম্ভীর গলায় বলল, আমি আমার কর্মফল ভোগ করছি। সাবিন জোরে জোরে মাথা নাড়াতে চাইলেও আয়দান জোর করে তাকে ধরে রাখলো। দৃঢ়কণ্ঠে উচ্চারণ করলো, একদম চোখ সরাবে না। আমার দিকে তাকা। ওদেরকে আমি খুন করেছি। সাবিন, বল, কে খুন করেছে ওদের? ঠোঁট চেপে ফেললো সাবিন, দুহাতে শক্তভাবে আঁকড়ে ধরলো মাঝখানের গ্রিল। তাকে ছাড়ালো না আয়দান। ব্যথাদায়ক পর্যায়ে পৌঁছালো তার হাতের আঙ্গুলের বাঁধন। সাবিনের চোয়াল জুড়ে গেঁথে আছে তা। ঝাঁঝালো ও কর্কশ কণ্ঠে আয়দান আবারও শুধালো, বল সাবিন, কে খুন করেছে ওদের? সাবিন, কে খুন করেছে আহান আর ওর বাপকে? তুই? অবশেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিল সাবিন। জবাব দিতে বাধ্য হলো। আয়দানের ঠোঁটে হাসি ফুটলো। এবার হাতের বাঁধন ঢিলে হয়ে এলো। গুড গার্ল। একজন পুলিশ এগিয়ে আসতে আয়দান দ্রুত সাবিনকে ছেড়ে দিল। সাবিন নিজেও মুখে হাত বুলিয়ে অভিব্যক্তি লুকিয়ে ফেললো মুহূর্তেই। আর 2 মিনিট সময় আছে। পুলিশ সদস্য জানাতেই মাথা নেড়ে উঠে দাঁড়ালো সাবিন। সঙ্গে নিয়ে আসা টিফিন বক্সের ব্যাগটা গ্রিলের ফাঁক দিয়ে জায়গা দিয়ে ভেতরে ঠেলে দিয়ে বলল, তোর জন্য খাবার আজকের মধ্যে খেয়ে নিস, কালকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রতিবারের মতোই মোলায়েম হেসে বক্সটা গ্রহণ করে নিল আয়দান। অতঃপর জল জল দৃষ্টিতে তাকালো সাবিনের দিকে। ও গাড়িতে বসে আছে, তাই না? একটা ঢোক গিলে দৃষ্টি লুকিয়ে ফেললো সাবিন। কোনো উত্তর করতে পারল না। আয়দানও এর বেশি কিছু বলল না। জারিনকে আদর করে দিল। বিদায়ের ঘন্টা বেজেছে বুঝতে পেরে ততক্ষণে গ্রিল আঁকড়ে ধরেছে জারিন। তাত্তু তাত্তু যাবো না? মা, এই তো আর কিছুদিন, খুব তাড়াতাড়ি আবার আমার তোমার সাথে দেখা হবে। আমি তোমার জন্য আরো অনেকগুলো স্টার বানিয়ে রাখবো, ঠিক আছে? চোট ফুলিয়ে অভিমানী গলায় জারিন শেষমেশ সম্মতি জানালো। আচ্ছা, যাইন তাত্তুর জন্য কিন্তু নিয়ে আসবে।
কি আনবে আমার মা? পলাইট। ওলে বাবালে, সারপ্রাইজ। ঠিক আছে, চাচ্ছু দিন গোনা শুরু করলো তোমার সারপ্রাইজের অপেক্ষায়। সাবিন মেয়েকে কোলে তুলে নিল। সময় শেষ হয়ে গিয়েছে। পুলিশ সদস্য এসে আয়দানকে নিয়ে গেল। মেয়ের হাত তুলে ধরে সাবিন বলল, চাচুকে টাটা দাও। তাত্তু, আই লাভ ইউ। একটা ফ্লাইং কিস ছুড়ে দিল জারিন। পুলিশের সঙ্গে হেঁটে যেতে যেতে এক হাতে ক্যাচ ধরার ভঙ্গি করে সেটা পাকড়াও করেছে এমনভাবে দেখে নিজের বুকে চেপে ধরল আয়দান। বিস্তৃত হাসলো। সাবিন মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থেকে দেখে গেল দৃশ্যটি ঘোলাটে দৃষ্টিতে, যতক্ষণ না আয়দানের অবয়ব তার চোখের আড়ালে চলে যায়। মীরা গাড়ির ভেতরে বসে থাকতে থাকতে শেষমেশ বাইরে এসে দাঁড়ালো। হেলান্দে দূরের আকাশের মাঝে দৃষ্টি ফেলে নিজের কল্পনার জগতে বিচরণ করছে সে। কেন যায়নি সে আয়দানের কাছে? আর কত বছর খেলবে সে এই লুকোচুরি খেলা? তার কি অভিমান হয়েছে? ওই মানুষটা এত সহজে সব কিছু ছেড়ে দিল? একবারও তার কথা ভাবলো না? এই বিরাট পৃথিবীতে এভাবে একা ছেড়ে দিতে পারলো সে মীরাকে? মানুষটা তো বরাবর এমনই করে এসেছে। সে কি আদৌ কারো পরোয়া করে? মীরা নিজের অন্তরকে বুঝ দিতে চাইলেও সে খুব ভালো মতোই জানে তার কারাগারের ভেতরে না যেতে চাওয়ার কারণ সম্পূর্ণ ভিন্ন। মানুষটাকে সে লোহার গারদের ওপাশে দেখতে পারবে না। তার শরীর জড়ানো কয়েদিদের পোশাক দেখার আগে মীরা না হয় নিজের দূরত্বকেও শ্রেয় মনে করে। মীরা কতক্ষণ নিজের ভাবনায় ডুবেছিল জানে না। হঠাৎ করে তার পাশে এসে এখন দাঁড়ানোই তার চিন্তার ছেদ পড়ল। ঘুরে তাকিয়ে সে দেখল মিসিরকে। আজ এতটা জ্যাম ছিল যে মাঝপথে আটকে গেলাম। সাবিন নিশ্চয়ই ভেতরে চলে গিয়েছে। আজ তাহলে আর আমার দেখা হলো না। মিসির একটা নিঃশ্বাস ফেলল, তারপর আবারও মীরার দিকে ঘুরে তাকালো। সোশ্যাল মিডিয়ার খবর রেখেছো? মীরা আশায় জানালো, জি, রাখা হচ্ছে। আরিয়ান হান্নানের মানহানির মামলার কথা বলছেন নিশ্চয়ই? হ্যাঁ, আরও একবার সাবিন হুসাইন আলোচনা সমালোচনার শীর্ষস্থান দখল করে ফেলল। যাদের যা ইচ্ছা করতে দিন, অন্যায়ের সঙ্গে আপোষ চলবে না। মানুষের কাজই হলো বিচার করা। সাবিন পরিস্থিতি আরেকটু বুঝদার হয়ে সামাল দিতে পারত। অন্তত আমাকে ইন্টারফেয়ার করতে দিলে হতো। মীরা এবার ভ্রু কুচকে তাকালো মিসিরের দিকে। আপনি কি বলতে চাচ্ছেন? সাবিন ভুল? ভুল বলছি না, তবে ও এখন একজন সিইও। এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার। আবু কাশিম বলছিল হুসেইন গ্রুপের লস হয়ে যাচ্ছে বিরাট। স্বামীর মর্যাদার সামনে নিশ্চয়ই লস কোনো বড় বিষয় নয়, তাই না? মিসির এবার চুপ করে গেল, আর কিছুই বলতে পারল না। মীরা পুনরায় দিগন্তের দিকে তাকালো দীর্ঘ একটা সময় নিশ্চুপ থেকে, তারপর বলল, আমাদের সমাজে একটি বিশেষ প্রোপাগান্ডা প্রচলিত আছে, জানেন? কেমন প্রোপাগান্ডা? মীরার দিকে অবাক হয়ে তাকালো মিসির। জলজলে সূর্যের আভা প্রতিফলিত হয়ে চলেছে রমণী স্বচ্ছ হরিণী চোখে। এই যে ছেলেদের মতন করে মেয়েরা কখনো ভালোবাসতে পারে না, একটি ছেলে ভালোবাসা বুকে আগলে রেখে বছর বছর পার করে দিতে পারে, কিন্তু একটা মেয়ে সেটা পারে না। মিসির ভ্রু তুলে ব্যক্ত করলো, ক্ষেত্রবিশেষ বিষয়টি আংশিক সত্যি। ছেলেরা সাধারণত স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন থাকে, নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজেই নিতে সক্ষম। মেয়েদের বেলায় অনেকটাই নির্ভর করে তার আশেপাশের পরিবেশ এবং পরিবারের ওপর। ঠিক বলেছেন। সেসব ভেবে যখন একটা মেয়ে জীবনে মানিয়ে নিতে চায়, তখন মেয়েটা জগতের কাছে হয়ে যায় বেঈমান, অপরদিকে ছেলেটি হয়ে দাঁড়ায় মহৎ প্রেমিক। মীরার ঠোঁটে কোমল এক হাসি ফুটে উঠল। সে বলে গেল, অথচ সবকিছুরই ব্যতিক্রম আছে। ব্যতিক্রম? সাবিন সমাজের চোখে বেয়াদব, উশৃঙ্খল এবং দিমাগী মেয়েটি, অথচ দেখুন না, এক ভালোবাসার দহনে সে আজও ধিক ধিক করে জ্বলছে। মিসিরের চেহারা কোমল হয়ে উঠল। রাইট, শি ক্যান নট বি ডিফাইন্ড। অমতে বিয়ে হলো, জাহান্নাম তুললো, সংসারের জীবন ধ্বংস হলো, ডিভোর্স হলো, দূরত্ব এলো, অথচ সাবিন জায়দান নামক মানুষটিকে ছাড়তে পারল না। সমাপ্তির ওপারে গিয়েও সে ওই একই মানুষের মায়ায় আষ্টে পিষ্টে জড়িয়ে রইল। সুখ এলো, বারবার সেই সুখ ছলনা দেখিয়ে ধসে পড়ল, অথচ সে মানুষটার হাত ছাড়ল না। দিন পেরোলো, মাস পেরোলো, বছর পেরোলো, মানুষটা শয্যাশয়ী হলো, অথচ আজও মেয়েটা তার বিছানার পাশে একটুখানি আশ্রয় খুঁজে বেঁচে আছে। এমন আত্মোৎসর্গকে কি নামে সংজ্ঞায়িত করা যায়? মিসির দীর্ঘক্ষণ নীরব থাকলো, অতঃপর মুখ ফুটে বলল, হৃদয়ের বন্ধন।
সমাপ্তি শুধু একটা নাম মাত্র, এর ওপারে বসবাস মুক্ত জীবন প্রান্তরের। একটু থেমে এসে পুনরায় উচ্চারণ করলো। একজন পুরুষের ভালোবাসা আত্মনিবেদন, আর একজন নারীর ভালোবাসা আত্মত্যাগ। সাবিন অত্যন্ত সাবধানে রেজার দিয়ে জায়দানের মুখ শেভ করে দিচ্ছে। কিছুক্ষণ আগে নার্সের সহায়তায় তার শরীর মুছে নতুন পোশাক পরিয়ে দিয়েছে সাবিন। নিয়ম করে একদিন বাদে বাদে কাজটা করে সে। এছাড়া সপ্তাহে 2 বার স্পেশালিস্ট আসেন ফিজিওথেরাপি দিতে। নার্স দুজন 24 ঘন্টা পালা করে জায়দানের সঙ্গে থাকে। হাত পায়ের জয়েন্ট যেন বসে না যায়, এজন্য নিয়মিত তার শরীরে ম্যাসেজ করতে হয়। সঙ্গে নিয়মমাফিক ডাক্তারের চেক আপ তো আছে, কখনো এই ট্রিটমেন্ট কখনো সেই ট্রিটমেন্ট। সব মিলিয়ে বছরের পর বছর ধরে একই রুটিনে সাবিনের হাঁপিয়ে ওঠার কথা, কিন্তু জায়দানের কেয়ারটেকার হিসেবে থাকা নার্স দুজন কোনোদিনও তার মুখে সামান্য বিরক্তির ভাঁজ অবধি দেখেনি। অন্য অনেক ঘরেই পেশেন্টের জন্য কাজ করা হয়েছে তাদের। একটা না একটা সময় গিয়ে ক্ষণিকের জন্য হলেও পরিবারের লোকদের ভ্রুকুটি মেলে রোগীদের, কারণ তারা তখন পরিবারের উপর বোঝা। এই প্রথম তারা একদম বিনা বিরক্তিতে কাউকে এভাবে পরিজনের সেবা করে যেতে দেখছে বছর বছর যাবৎ। বাবা মা হলে একটা কথা, তার সন্তানকে কোনো অবস্থাতেই নাকি ফেলতে পারে না, কিন্তু সাবিন জায়দানের স্ত্রী, সেই হিসেবে নিজের স্বামী সম্পূর্ণ দায়িত্বভাবে কাঁধে তুলে নিয়ে সে কীভাবে নিঃসংকোচে বিনা ক্লান্তিতে সব কিছু করে যায়, সেটি নার্সদের কাছেও এক প্রকার বিস্ময়। শেভ করা শেষ হয়ে গেলে সাবিন আস্তে করে জায়দানের পাশে বসে ভেজা কাপড় দিয়ে মুখ মুছিয়ে দিতে লাগলো। তার সেবা করার সময় সে হাজারো রকম কথা বলতেই থাকে, যেন জায়দান অচেতন কেউ নয়, সব কিছুই শুনতে পায়। আজও সাবিন সারাদিনের গল্প জমিয়ে বসেছে। জানো কি হয়েছে? ওই যে হান্নানের বাচ্চাটা আছে না, একেবারে মারা খেয়ে বসে আছে। মুচকি মুচকি হাসলো সাবিন। এবার শুকনো কাপড় দিয়ে জায়দানের ফ্যাকাশে মুখটা মুছতে মুছতে জানালো, আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে গিয়েছিল। ও জানে না কোর্ট কাচারি আমার নিত্যদিনের বিচরণশালা। একেবারে সাক্ষী সিসিটিভি ফুটেজ সময় ধরিয়ে দিয়েছি। মামলা দেবে, দিক দেখি। ওকে আমি ভাতে মারবো, পানিতে মারবো। কে ভেবেছে কি ও সাবিন হুসেইনের সঙ্গে পাঙ্গা নিয়ে আরামসে ব্যবসা চালিয়ে যেতে পারবে? রুমে থাকা নার্স এমন সময় রুমে থেকে চলে গেল। বাকি সময়টা সাবিন নিজেই নিজের স্বামীকে সামলাতে পারবে। জায়দানের ফতুয়ার বোতাম লাগিয়ে দিয়ে সাবিন যুক্ত করলো, এদিক দিয়ে লাভটা আমারই হয়েছে। কয়েক মাস যাবৎ কোনো নিউজে ছিলাম না, এখন আবার নিউজে চলে এসেছি। সিল বাড়ছে তরতর করে। এই তো আগামী মাসে খুলনায় সাবিন পিৎজা স্টেশন আউটলেট খুলবো। এ নিয়ে ছোট্ট একটা ক্যাফে থেকে মোট 6টা আউটলেট হলো আমার। কথা বলতে বলতে হঠাৎ থমকে পড়ল সাবিন। গভীর দৃষ্টিতে তাকালো জায়দানের বদ্ধ চোখের পাতায়। কোনো নড়চড় নেই, শুধু স্থিরভাবে বুক উঠানামা করছে। তুমি কবে চোখ খুলবে? কবে ফিরে আসবে? কবে প্রাণ ভরে দেখবে তোমার ওয়াইফের গড়া সাম্রাজ্যটুকু? এভাবে দূরে পড়ে আছো, তোমার কি একটু কষ্ট হয় না? মনে পড়ে না আমায়? তুমি জানো তোমার রাজকন্যা তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। প্রতিদিন সকালে ঘুম থেকে জেগেছে, ছুটে এসে প্রথমে তোমায় দেখে তোমার ঘুম ভেঙেছে কিনা। আমাদের রাজকন্যা কি এভাবেই প্রতিদিন আশাহত হতে থাকবে? তুমি কি ফিরে আসবে না? ওকে কোলে নিয়ে চুমু খাবে না তুমি? ঝুঁকে এলো সাবিন, চোখ বুজে স্বামীর ঠান্ডা কপালে নিজের কপাল ঠেকালো। জায়দানের শরীর জুড়ে ঔষধ এবং সোপ ও পারফিউমের মিশ্র সুঘ্রাণ। প্রাণ ভরে সেই সুবাসটুকু গ্রহণ করলো সে। ফিসফিস করে বলল, তুমি বলেছিলে নতুনভাবে জীবনটা সাজিয়ে নিতে। একা না থাকতে, একা জীবন চলা নাকি কঠিন। তোমার ছাড়া আমি প্রায় 4টা বছর পার করে দিলাম। কিভাবে নতুন কাউকে বরণ করতাম আমি? চোখ মেলে তাকালো সাবিন। তার নয়ন জুড়ে টলটলে অশ্রু দানা বাঁধল। জায়দানের স্থির ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দীর্ঘ এক আদরের চুমু এঁকে সাবিন বলল, তুমি নামক সমুদ্রের বুকে আমি এক নোঙর ফেলা মাঝি। অচেনা তরীকে কিভাবে কাছে ভিড়তে দিই আমি? জায়দানের গালে গাল মিশিয়ে বালিশে মাথা রেখে চুপটি করে পড়ে থাকলো সাবিন। কতক্ষণ বলতে পারবে না। মাম্মা, ডাকটা কানে আসতেই সম্বিত ফিরে পেল সাবিন। মুখ তুলে তাকিয়ে দেখলো নিজের পুতুল টুকটুকিকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে জারিন। নিদ্রা জড়ানো চোখ, ঘুম থেকে উঠে এসেছে স্পষ্ট। আপা আর তোমার সাথে ঘুমাই। মেয়ের আবদারে হাত বাড়িয়ে তাকে আমন্ত্রণ জানালো সাবিন। জারিন ছুটে এসে বিছানায় উঠল, তাকে সন্তর্পণে জায়দানের পাশে শুইয়ে দিল সাবিন। সঙ্গে সঙ্গে পাশ ফিরে পিতার 2 গালে 2টো চুমুখে জারিন বলে উঠল, আপা আমি ঘুমাই, তুমিও ঘুমাও। গুড নাইট আপা।
একপাশে শুয়ে মেয়ে এবং স্বামী উভয়ের শরীরে স্নেহের হাত বোলাতে বোলাতে সাবিন একটু ঘুম পাড়ানি গান ধরল। জারিনের ঘুমাতে সময় লাগলো না, অথচ সাবিন আজ দুই চোখের পলক এক করতে পারল না। তার একটা অসমাপ্ত কাজ বাকি আছে। ঘণ্টাখানেক বাদে বিছানা ছেড়ে সাবিন উঠে পড়ল। প্রাণ ভরে খানিক দেখল কি সুন্দর করে জায়দানের গা ঘেঁষে গুটিসুটি মেরে শুয়ে আছে জারিন। সাবিন জায়দানের একটা হাত তুলে সাবধানে ছোট্ট মেয়ের শরীরে জড়িয়ে দিল। জগতের সব থেকে নিরাপদ আশ্রয়ে আছে জারিন। পিতা এবং সন্তান একে অপরের মোহনীয় আলিঙ্গনে। কিছুক্ষণের জন্যে বাইরে গেল সাবিন, পুনরায় ফিরে এলো একটা বড় স্টেনলেস স্টিলের বোতল ভর্তি জুস এবং ডায়েরি হাতে। নিঃশব্দ হেঁটে বিছানার একপাশে টেবিলে চেয়ার টেনে বসল সে। টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। পেছনে ঘুমের জগতে বিচরণ করা বিশাল পৃথিবীর বুকে তার এক টুকরো ছোট্ট পরিবার। ডায়েরি খুলল সাবিন। অন্তিম কিছু পাতা সম্পূর্ণ করা বাকি আছে তার। আজ সেই বিশেষ দিন, যেদিন সব হিসাবের পাতা খোলা হবে। দীর্ঘ এক চুমুক জুস পান করে বুঝি শক্তি সঞ্চয় করল সে। তার জীবনের সব থেকে যন্ত্রণাদায়ক দিনগুলো সম্পর্কে লিখতে অবশেষে কলম তুলে নিল সে। মাঝরাতে যখন গোটা শহর এক ঘুমন্ত পড়ি, তখন সাবিনের ডায়েরিতে একটু একটু করে রচিত হতে লাগলো এক বিরহের আখ্যান। আমার সামনে পৃথিবীর আর কোনো অস্তিত্ব নেই, যেন জীবন্ত কবর দিয়ে দিয়েছে কেউ আমায়। জায়দানের নিথর বুকের মাঝে মাথা গুঁজে পড়ে আছি আমি প্রাণপণে। শুধু একটাই প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন সহায় হয়। আমার স্বামীর সাথে সাথে আমার প্রাণ পাখিটাও যেন নিজের কাছে নিয়ে যায়। পেছনে গাড়ির দরজা খোলার শব্দ হলো। এরপরই ভারী পদধ্বনি আর হাসির মিশ্র আওয়াজ কানে গেল আমার। অথচ একচুল নড়তে পারলাম না। জায়দানের বুক থেকে সরতেই পারছি না আমি। নীরবে ফুপিয়ে চলেছি। হঠাৎ করেই নিজের মাথার পেছন দিকটায় তীক্ষ্ণ ব্যথা অনুভব করলাম। কেউ আমার চুলের গোছা খামচে ধরে একটা হ্যাঁচকা টানে আমাকে জায়দানের কাছ থেকে দূরে সরিয়ে নিল। ঝাপসা দৃষ্টিতে স্বামীর রক্তাক্ত শরীরটুকু শুধু দেখেই গেলাম। আমার হাত পা সম্পূর্ণ অসাড়, বিন্দুমাত্র প্রতিহত করার শক্তিটুকুও নেই। আমাকে নিয়ে থামিয়ে রাখা গাড়িটার টায়ারের কাছে আশ্রয় ফেলা হলো। ওঠার চেষ্টাটুকু অবধি করলাম না। ভারী নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে সড়কের ধারের আধো আলো ছায়ায় দেখলাম চিরায়ত সেই মুখটা। দণ্ডায়মান আহান হোসেন। চেহারায় অনেকখানি বদল এসেছে, আগের চাইতে অধিকতর হিংস্র অভিব্যক্তি চোখে মুখে। কেমন যেন রক্তপিপাসু এক দৃষ্টি। ঠোঁটে ঝুলছে অশুভ এক তির্যক হাসি। সে একা নয়, গাড়ি বনেটে হেলান দিয়ে দাঁড়ানো তাকবীর হোসেন, আমার চাচা স্বয়ং। দুটো দানবের সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়লেও বিন্দুমাত্র অনুভূতি হলো না ভেতরটায়। শুধু নিষ্পলক তাকিয়ে রইলাম, যেন একটা পুতুল মাত্র, যার কোনো কিছুতেই আর কিছু যায় আসে না। হাতে আয়েসি ভঙ্গিতে একটা সিগারেট ফুঁকতে ফুঁকতে তাকবীর চাচা বিরস দৃষ্টিতে সড়কে পড়ে থাকা জায়দানকে দেখলেন। তারপর গুরুগম্ভীর এক মন্তব্য ছুলেন। সত্য ডানা গাজানো বের হয়নি। সত্য ডানা গজানো পাখি বেশি দিন উড়তে চাইলে পরিণতি এমনটাই হয়। টায়ারের কাছে থাকা আমার দৃষ্টি ঘুরিয়ে নিজের একটা পা বাড়িয়ে আমার হাতের নখগুলো সড়কের শক্ত পিচের মাঝে চেপে ধরলেন তিনি নিজের বুট জুতো দিয়ে। সমস্ত শরীর ব্যথায় কুঁকড়ে উঠল আমার। এবার কোথায় তোর অহংকার, কোথায় দেমাগ? হুমকি দিবি না? প্রেস কনফারেন্সে ডাকবি না? ডাক না, ডেকে বল কিভাবে মশার মতন এক চুটকিতেই পিছিয়ে শেষ করে দিয়েছি তোদের। অসামান্য যন্ত্রণায় থরথর করে শরীর কাঁপতে লাগলেও একটা টু শব্দ বেরোলো না আমার মুখ থেকে। আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার ঘাড় খামচে ধরলেন তাকবীর চাচা। তার হাতের নখ গেঁথে গেল আমার ত্বকে। সিগারেটের তামাটে ধোঁয়া আমার মুখে বরাবর ছুঁড়ে দিয়ে কর্কশ হাসলেন তিনি। তোর উপর দয়া করেছিলাম, হাজার হোক রক্ত তো, কিন্তু তোর জাতটাই বেশ্যার জাত। তোর বাপ, তোর মা, তোর জন্ম সবটাই বেজাত। হিসিয়ে উঠলেন তিনি। বছর বছরে জমা ক্ষোভ উপচে দিলেন আমার মাঝে। তোর বাপের কয়েকটা আস্ত কুলাঙ্গার একটু পয়সার স্বাদ পেয়েছে কি পাইনি, অমনি ধরাকে সরাজ্ঞান করা শুরু করে দিয়েছিল। ওর বড় ভাই ছিলাম আমি, আমার হক ছিল সব কিছুর উপর। অথচ তাকদির আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিল। সব, আমার নাম, আমার পরিচয়, আমার মর্যাদা, আমার পরিবার, এমনকি আমার পছন্দের নারীটাকেও। কেন কেন সব কিছু শুধু ওর হবে, আমার কেন হবে না? আমি কম শ্রম দিয়েছি, রাতের ঘুম হারাম করে মাথার ঘাম পায়ে ফেলে তাকদিরের পাশে থাকিনি, ওকে সফলতার শিকলে নিয়ে তুলিনি? তাহলে দিন শেষে কেন ও বস হলো আর আমি চাকর? বস হতে মেরুদণ্ড আর যোগ্যতা লাগে, যেটা আপনার নেই তাকবীর হোসেন।
আমি খেকিয়ে উঠতেই আমার মাথাটা ধরে গাড়ির বনেটের সঙ্গে বাড়ি দিলেন তাকবীর চাচা। সঙ্গে সঙ্গে মুখের ভেতর রক্তের নোনতা স্বাদ পেলাম আমি। হোসেন সাম্রাজ্য শুধু আমার। এই সাম্রাজ্যের প্রত্যেকটা ইট আমার নিদারুণ শ্রমে গড়া। হোসেনদের দৌলত, মর্যাদা, সব মান, সব কিছুর হক শুধুমাত্র এবং একমাত্র তাকদির হোসেনের। শুনে রাখ বেশ্যার মেয়ে, ওই পতিতার কুটি তোর শেষ ঠিকানা। ঠিক যেমন করে তোর কোলাঙ্গার বাপের কাছ থেকে তার জীবন আর তার সম্পদ কেড়ে নিয়েছি, ঠিক তেমন করে আজ তোর সব কিছু কেড়ে নেব। তাকবীর হোসেন জানে কিভাবে নিজের হক কেড়ে নিতে হয়। আমায় সড়কে ধাক্কা দিয়ে সড়কে ফেলে উঠে গেলেন তাকবীর। 2 হাতের আঙুল তুলে এতক্ষণ যাবৎ রীতিমতো ফুঁসতে থাকা ছেলের দিকে ইশারা করলেন। অস্বচ্ছ দৃষ্টিতে দেখলাম আহান এগিয়ে এলো, বিস্তৃত হাসি তার মাঝে। হাতের মাঝে নিজের প্যান্টের বেল্ট খুলে নিয়েছে সে। সেটা পাকাতে পাকাতে জন্তুর ভঙ্গিতে এগোলো বান্দা। বংশের বাতি নিভিয়ে দিলেই ভেবেছিস তোর আর আমার হিসাব মিটে যাবে? আমাদের অনেক পুরাতন হিসাব বাকি আছে বেবিকাল। আমার ওটা নেই তো কি হয়েছে? তোর মতন বেশ্যাকে ভোগ করতে আহানের কোনো বংশদণ্ডের দরকার পড়ে না। আমার কাছাকাছি এসে হাতের বেল্ট দিয়ে সহসাই গায়ে আঘাত করে বসলো আহান। সমস্ত শরীরে বেদনা খেলে গেল। দাঁতে ঠোঁটে কামড়ে ধরলাম আমি। গুঙিয়ে উঠলাম তীব্র যন্ত্রণায়। মানে স্ক্রিম বেবিকাল, স্ক্রিম লাউডার। লেট মি হেয়ার হাউ মাচ আই মেক ইউ ফিল গুড। একের পর এক বেল্টের আঘাতে জর্জরিত হতে লাগলো আমার শরীর। একটা সময় আর চিৎকার করার সামর্থ্যও রইল না। নেতি গিয়েছি সম্পূর্ণ। কোনো কিছুতেই আর কিছু যায় আসে না এখন আমার। চোখ দুটো বুঝতে পারলেই যেন শান্তি। গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ানো তাকবীর ছেলেকে তাড়া দিলেন হঠাৎ করেই। বেটা জলদি কর, তোর জন্য সারা রাত রাস্তা খালি পড়ে থাকবি নাকি? বাঁকা হাসলো আহান। নিজের শার্টের বোতাম খুলতে খুলতে জন্মদাতাকে সে জানালো, রাস্তা ভর্তি হয়ে গেলেও সমস্যা নেই। বাঙ্গুদের হ্যাডম কোথায়? আস্তাগফিরুল্লাহ। জপতে জপতে সবাই ভিডিও করবে ঠিকই, এগিয়ে আর আসবে না। ভালোই হবে, দর্শক পেলে আমার রোল ভালো ফিল আসে। আমার একটা পা ধরে রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে গেল আহান। খিলখিল করে হাসতে হাসতে বলল, এবার তোকে কে বাঁচাবে বেবি গার্ল? তোর ব্যক্তিগত খাম্বাটাও তো স্বর্গে পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে কি ভাত বাড়ানো যায়? আমাকে নিয়ে একদম জায়দানের নিথর শরীরের পাশে ফেললো আহান। হাঁপাচ্ছি আমি ভীষণ। পরনে শুভ্র জামা রক্তে রঞ্জিত হয়ে উঠলো আমার। পিঠের নিচে জায়দানের শরীর থেকে গড়ানো জামা হঠাৎ জমাট বাঁধা থকথকে রক্তের অস্তিত্ব টের পাচ্ছি আমি স্পষ্ট। আহানকে দেখলাম সম্পূর্ণ শার্ট খুলে ফেলেছে সে। প্যান্টের জিপার টেনে নামিয়ে ঠোঁট চেটে অশালীন এক ভঙ্গি করলো সে। তারপর নিথর জায়দানের দিকে তাকিয়ে জিভ দাঁতে ঠেকিয়ে চুকচুক শব্দ করলো। আহারে, খুব শখ ছিল এটাকে বেঁধে রেখে দর্শক বানিয়ে এটার সামনেই তোকে খাবো, আর তা হলো কই? কবুতরের কলিজা ওর একবারিতেই শেষ। ব্যাপার না, লাশের পাশে শরীর ভোগের একটা আলাদাই মজা আছে। তাও যদি হয় স্বামীর লাশ, তাহলে তো কথাই নেই। সত্যি করে বলতো, এই বান্দরটা তোকে কতবার খেয়েছে? ধলা মুরগির শরীরে ওর কি শক্তি আছে? তোকে সুখ দিতে পেরেছে শালা? জায়দানের পেট বরাবর লাথি হাঁকালো আহান। আমার স্বামীর নিস্তেজ শরীরটা সামান্য কেঁপে উঠে আবার স্থির হয়ে গেল। এতক্ষণ যাবৎ নিজের মাঝে শুধু শূন্যতা টের পেয়েছি। এত কিছু শুনেছি, এত বিশ্রী ব্যবহার দেখেছি, অথচ একটু রাগ হয়নি, আর না তো লেগেছে দুঃখ। নিঃশব্দে প্রাণ পাখিটা বেরিয়ে যাক এটাই কামনা করেছি। কিন্তু যে মুহূর্তে আহানকে অত্যন্ত অবহেলায় জায়দানকে লাথি মারতে দেখলাম, ঠিক সেই মুহূর্তেই আমার মাথার ভেতরের একটা তার শক্ত ক্রোধের টানে ছিঁড়ে গেল আজীবনের জন্য। আহান আমার কাছে এলো, হাঁটু ভেঙে ঝুঁকে পড়লো আমার উপর সম্পূর্ণ। তাকবীর চাচা দূরে দাঁড়িয়ে যেন আকাশে তারা ঘুরছেন আর ঘড়ির দিকে চেয়ে ছেলেকে তাড়া দিচ্ছেন। আমার পরনের রক্ত আর ঘামে ভেজা জামাটা টেনে খুলতে খুলতে আমার গলায় মুখ ডুবিয়ে দিল আহান। বেবি গার্ল, আই ফাইনালি হ্যাভ ইউ। তুই যদি প্রথমবারই আমার কাছে চলে আসতি, তাহলে এত কিছু হতো না। আমার অন্ধকারের মহলে রাজরানি করে রাখতাম তোকে। রাতের পর রাত শুধু সুখ দিতাম, জ্বালাময়ী সুখ। গয়নাকাটি টাকায় মরিয়ে রাখতাম তোকে। কিন্তু তোর আমাকে আর সহ্য হলো না। তোর সহ্য হলো,
একটা নাখাস্তা শিক্ষিত পণ্ডিতকে। মুখ তুলে আমার থুতনি চেপে ধরে আমার কান কামড়ে ধরে আহান জড়ানো গলায় বলল, আমি চ্যালেঞ্জ জিতে গেলাম আজ। কি বলেছিলি যেন তুই? পৃথিবীর সব নারীকে ভোগ করতে পারলেও আমি কোনোদিন তোর শরীর পাবো না? ওয়েল, আহান নেভার লুজেস বেবি গার্ল। আহানের একটা হাত আমার গলা ঠেসে ধরে রাখলো, অন্য হাত আমার পেট বেয়ে নেমে গেল আরো নিচের দিকে। উরুর মাঝে স্পর্শ ছুঁয়ে দিল গভীরভাবে। ঘৃণায় সমস্ত শরীর রেডি করে উঠলো আমার। ছলছলে চোখে তাকালাম ঠিক পাশেই নিথর হয়ে পড়ে থাকা জায়দানের দিকে। আমার স্বামী, আমার ভালোবাসা, আমার জীবন, আমার গোটা জগৎ সবকিছু যেন ধ্বংস করে দিয়েছে এই জাত, এই কুলাঙ্গারের জাত। আমার এখন কিচ্ছু যায় আসে না, সত্যি আর কিচ্ছু যায় আসে না। আমার অসহায়ত্ব দারুণ উপভোগ করতে করতে নিজের প্যান্টের পকেট থেকে একটা লম্বা নলের পিস্তল বের করলো আহান। তির্যক হেসে জানালো, অটোমেটেড পিস্তল, এক টিগারে 18টার বুলেট বেরোয়। তোর বান্দরটাকে শেষ করতে শুধু 3টা লেগেছে, বাকিটা তোকে শেষ করবে। পিস্তলটা আমার উরুর মাঝখানে নিয়ে গেল সে। উন্মাদের ন্যায় হাসতে হাসতে বলল, চিন্তা করিস না বেবি গার্ল, আমার ওটা নেই তো কি হয়েছে? আমার তো অস্ত্র আছে। এই অস্ত্র তোকে এমন সুখ দেবে যা তুই জীবনেও কল্পনা করিসনি বেবি গার্ল, জীবনেও না। উফ, তোকে ছুঁয়ে দেওয়ার যে কি শান্তি, কি আরাম! আহ! আহান ক্ষণিকের জন্য নিজের চোখ বুজে ফেললো। ওইটুকু সময় পেলাম আমি। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই আমার, জানিও না কি করছি আমি। হাতরে কাছে পেলাম জায়দানের ভাঙা হেলমেটটা, ওটাই তুলে আহানের মাথা বরাবর আছড়ে ফেললাম আমি। ভয়ঙ্কর পুরুষালী চিৎকারে কেঁপে উঠল চারপাশ। আমার মাঝে ন্যায়, অন্যায়, মানবিকতা কিছুই আর অবশিষ্ট নেই। জানোয়ারে পরিণত হয়ে গিয়েছি গোটা আমি। আহান সামান্য একটু অপ্রস্তুত হয়ে পড়তেই দুই উরুর মাঝখানে থাকা পিস্তলটা চেপে ধরে গড়িয়ে গেলাম। অবস্থা হাত থেকে বেরিয়ে গিয়েছে টের পেয়েই তাকবীর সিগারেট ফেলে সহসাই ছুটে এলেন। তার কাছেও একটা পিস্তল আছে, সেটা বের করতে করতে চিৎকার করে উঠলেন তিনি। খান কি মা! এটুকুই করতে পারলেন তিনি। আমার মাঝে কি ভর করলো নিজেও জানি না। পিস্তলটা তাক করে ট্রিগার টেনে দিলাম আমি। এক চাপে পরপর কয়েকটা বুলেট ছুটে গেল তাকবীরের দিকে। নিয়ন্ত্রণ করতে না পারে পশ্চাৎ বেগের কারণে তখনই পিস্তল সহ মাটির একপাশে ছিটকে পড়ে গেলাম আমি। তবে বুলেটের নিশানা ভেদ হয়েছে। তাকবীরের বুকে এফোর ওফোর করে দিয়ে বেরিয়ে গিয়েছে সেসব। ছিটকে উঠল রক্ত। কয়েক সেকেন্ড বিস্ফোরিত চোখ নিয়ে দাঁড়িয়ে রইলেন তাকবীর চাচা, যেন বিশ্বাস করে উঠতে পারলেন না। আমি সত্যি এত বড় একটা কাজ করতে পেরেছি। কয়েক সেকেন্ড বাদেই তার শরীরটা ধপাস করে উল্টে পড়ল রাস্তার মাঝে। তাজা রক্তে সিক্ত হয়ে উঠল চারপাশ। না ড্যাড। হুঙ্কার দিয়ে লাফিয়ে উঠল আহান, ছুটে গেল নিজের পিতার কাছে, আঁকড়ে ধরল নিস্তেজ শরীরটাকে। ড্যাড, ড্যাড, কথা বলো। সবিনের বাচ্চা, কি করেছিস তুই? বেশ্যা মাগি! টলতে টলতে উঠে দাঁড়ালাম আমি। আমার চোখে এখনো ভাসছে দৃশ্যটা। জায়দানকে অতি ঘৃণা এবং অবহেলা লাথি মারছে আহান। ওই একটা দৃশ্যই যথেষ্ট। চোখের সামনে ভেসে উঠল আমার ড্যাডের মুখটা, যার ভালোবাসা হয়তো জটিল ছিল, তবে ছিল না কোনো ঘাত। বলি হতে হয়েছে তাকে নিজের পরিবারের কাছেই, কারণ সম্পদ, ক্ষমা, রক্ষা। আহ, আমার চাই হুসাইনদের ধ্বংস, শুধুমাত্র ধ্বংস। ঘড়ঘড় করে উঠল আমার কণ্ঠস্বর। সমস্ত নিস্তব্ধ জগৎ জুড়ে প্রতিধ্বনিত হলো, রক্তের বিনিময়ে রক্ত, কলিজার বিনিময়ে কলিজা, আর জানের বদলে জান। তোর জান চাই আমার। আহান আমার হঠাৎ পরিবর্তনে বেশ ভড়কে গেল। বিশেষ করে পিতার লাশ তার ভেতরের সমস্ত অহংবোধকে গুঁড়িয়ে দিয়েছে সহসাই। হাতের ভরে পেছাতে পেছাতে একেবারে গাড়ির টায়ারের গিয়ে ঘেঁষেছে সে। সমস্ত শরীর থরথর করে কাঁপছে তার। সামনের দণ্ডায়মান এক অশরীরী অশুভ ছায়ামূর্তি, যেন স্বয়ং মৃত্যুদূত। তার কুচকুচে কালো চোখ দুটো যেন আলো আঁধারির মাঝে টকটকে হয়ে জ্বলছে। ওই জ্বলনে শুধুই রক্তের নেশা। চিনতে বেশ বেগ পোহাতে হলো বুঝি আহানের। এটাই তার সেই বেয়াদব চাচাতো বোনটি, যে এককালে তার ভালোবাসায় রীতিমতো উন্মাদ ছিল। আজ সে তার প্রাণটা কেড়ে নিতেও একদণ্ড দ্বিধা করবে না। সাবিন, আমার কথা শোন। তির্যক এক হাসি ফুটলো আমার ঠোঁট জুড়ে। রক্তে রঞ্জিত হাতে পিস্তলখানি তুলে তাক করলাম। আমি শোকের মাতম ভুলে বিচারহীনতার দেশে ন্যায় বিচার ভিক্ষা করা অসহায় নারী নই।
নিশানা করলাম কপাল বরাবর। একটু এদিক সেদিক হবে না। আমার হাসি ছাপিয়ে গেল সমস্ত ধরিত্রীকে। আমি জানোয়ার, আমি চাই না বিচার, আমি চাই কুলাঙ্গারের হাহাকার। সাবিন, এখনো সময় আছে, আমরা পালিয়ে। বাস্টার্ড, আমার স্বামীর গায়ে একটা টোকার দাম আমি তুলবো তোর জীবন দিয়ে। সা আহ! একই সঙ্গে ঘটলো 3টি ঘটনা। অদূর থেকে একটা গাড়ি ছুটে আসার আওয়াজ, তীব্র হর্ন, আহানের ভয়ঙ্কর চিৎকার, আমার হাতের পিস্তল থেকে বেরোনো মুহুর্মুহু বুলেট ধ্বনি। পাগল হয়ে গিয়েছি আমি। মাথায় কিছুই নেই, শুধু ক্রোধ, আগ্নেয়গিরিয়া, উন্মাদ আত্মা আমার। আহানের রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়াল করলাম কখন একটা গাড়ি এসে থামলো ঠিক পাশে। ভেতর থেকে লাফিয়ে নামলো অপ্রত্যাশিত এক পুরুষ, আয়দান আরেফিন। অস্বচ্ছ দৃষ্টিতে হাঁপাতে হাঁপাতে তাকালাম তার দিকে। নির্বাক চেয়ে আছে বান্দা, প্রসারিত দৃষ্টি মেলে ধ্বংসযজ্ঞ দেখছে। কি করেছিস তুই সাবিন? ফিসফিস করে করা প্রশ্নটা আহাম্মকি শোনালো আমার কাছে। অট্টহাসি হেসে উঠলাম, হাতের পিস্তল নামিয়ে নিলাম। হাসতে হাসতে আমার মাথা পেছনে ঝুলে পড়লো, শরীর টলে উঠলো। 2 হাত 2 দিকে ছড়িয়ে হাসতে হাসতে চিৎকার করতে লাগলাম আমি মুক্ত। ড্যাড, জায়দান, আমি আজ মুক্ত। আমি আসছি, আমি তোমাদের কাছে আসছি। আমার স্বাগতম জানানোর জন্য ব্যবস্থা করো তোমরা। আমার কণ্ঠস্বর ছাপিয়ে গেল পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ। আয়দান একা আসেনি, তার খানিকটা পেছনেই পুলিশের ইউনিটের বেশ কয়েকটা গাড়ি এগিয়ে আসছিল। বান্দা দ্রুত একবার সড়কের প্রান্তে উপস্থিত হওয়া গাড়িগুলো দেখলো, পরক্ষণেই আমার দিকে তাকালো। বুঝতেও পারলাম না এরপর ঠিক কী হলো। আয়দান দৌড়ে এলো আমার কাছে, আমার হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে নিজের হাতের মাঝে চেপে ফেললো সেটা। জোর করে হাতের মাঝে নড়াচড়া করতে লাগলো জিনিসটা। প্রথমে হাসতে হাসতেই উন্মাদের মতো চেয়ে রইলাম। বুঝলাম না এই ছেলে কী করতে চাইছে। পরক্ষণে বুঝলাম সে আমার ফিঙ্গারপ্রিন্টের উপর নিজের ফিঙ্গারপ্রিন্ট বসাচ্ছে। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পুলিশের গাড়ির সামনে আসার সাথে সাথেই পিস্তল তুলে ইতিমধ্যে লাশে পরিণত হওয়া আহান এবং তাকবীরের শরীরে অন্তিম কয়েকটা বুলেট ছুড়ল সে। আয়দান, তীক্ষ্ণ একটা পরিচিত কণ্ঠের চিৎকার ভেসে এলো। পুলিশের গাড়ি পুরোপুরি থামার আগেই ভেতর থেকে লাফিয়ে নেমে আসতে দেখলাম মিসিরকে। ছুটে এলো সে, পেছনে নেওয়াজ। গাড়ির সাইরেনের লাল নীল বাতির মাঝে আমি হতভম্ব হয়ে শুধু দেখলাম নেওয়াজের করে ওঠা গ্রেফতারি গর্জন। পুলিশ সদস্যরা এগিয়ে এলো। আয়দানকে দুপাশ থেকে আঁকড়ে ধরে গাড়ির বনেটের উপর আছড়ে ফেলে তার হাত দুটো পিছমোড়া করে বেঁধে ফেললো। আয়দান একটুও বাধা দিল না। তার গভীর বাদামি দৃষ্টি তখনও আপতিত সড়কে নিথর হয়ে পড়ে থাকা তার বড় ভাইয়ের রক্তাক্ত শরীরের দিকে। জায়দান এবং সাবিনকে নিয়ে হাসপাতালে পৌঁছালো মিসির। ঢুকতে না ঢুকতেই স্ট্রেচার নিয়ে এগিয়ে এলো আগে থেকে প্রস্তুত হয়ে থাকা ওয়ার্ড বয়। এমার্জেন্সি প্লিজ। মিসিরের সমস্ত মুখ টকটকে লাল হয়ে উঠেছে, চোখে ঝাপসা দেখছে সে আতঙ্কে। তারা ঢুকতেই সমস্ত হাসপাতালে যেন হইচই রই রই পড়ে গেল। মিসির আগেই ফোন করে ডাক্তারকে জানিয়ে রেখেছিল। ছুটতে ছুটতে স্ট্রেচারের কাছে এলো 2 জন ডাক্তার। একজন সাবিনকে দেখার সাথে সাথে একজন নার্সের উদ্দেশ্যে বলে উঠল, ওনার ফার্স্ট এইড ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। না, আমি যাব না। জায়দানকে রেখে কোথাও যাব না আমি। কিন্তু 2 জন নার্স সাবিনকে এক প্রকার জোর করে নিয়ে গেল। মিসিরের সামনে ডাক্তার দ্রুত জায়দানের পালস চেক করে বললেন, ফার্স্ট পালস ডেঞ্জারাসলি লো, এক্ষুনি এমার্জেন্সিতে নিতে হবে। ওয়ার্ড বয় দৌড়ে নিয়ে গেল স্ট্রেচার। সঙ্গে ডাক্তার দুজনও রীতিমতো দৌড়াতে দৌড়াতে গিয়ে ঢুকলেন এমার্জেন্সি রুমের ভেতর। মিসির ঢুকতে পারল না, দরজায় তাকে আটকে দেওয়া হলো। কাচের দেয়াল থেকে সে ভিতরের দৃশ্য স্পষ্টত দেখতে পেল। জায়দানকে স্ট্রেচার থেকে তুলে বিছানায় রাখা হচ্ছে। মিসির নিজের মাথা চেপে ধরে পিছিয়ে এলো পায়ে পায়ে। আর ভেতরটা ভেঙে চুরে গিয়েছে সম্পূর্ণ। চোখ দুটো ক্ষণে ক্ষণে ভিজে উঠতে চোখ দুটো ক্ষণে ক্ষণে ভিজে উঠছে আবেগের তাড়নায়। মিসির পিছিয়ে আসতে আসতে দেখলো আরেকজন ডাক্তার করিডোর বেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে এমার্জেন্সি রুমের ভেতরে ঢুকে গেলেন। নিজের হাতের দিকে তাকালো মিসির। সেখানে এখনো জায়দানের শরীরে রক্ত লেগে আছে। হাত দুটো ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করলো। তার টপ টপ করে অশ্রু গড়াতে লাগলো সেই হাতের উপরে। দোস্ত ফিরে আয়, ডোন্ট ইউ ডেয়ার ডাইং অন মি ব্রো। মিসির জানে না কতখানি সময় পেরিয়েছে। সে শুধু বিহবল চোখে হাসপাতালের ব্যস্ততা দেখে যাচ্ছে। ঠিক এমন মুহূর্তেই পেছন থেকে জোরালো ডাকটা শুনল সে। মিসির।
ফিরে তাকালো সে। ছুটে আসতে দেখলো জাফরকে। তিনি একা নন, তার স্ত্রী ঠিক কয়েক কদম দূরে দ্রুত পদক্ষেপে হেঁটে আসছেন জেসমিন। মহিলাকে কেমন যেন উদ্ভ্রান্ত দেখাচ্ছে। উস্কো খুস্কো চুলগুলো কোনো মতে খোপা বেঁধে বাড়িতে পড়ে থাকা শাড়িতেই চলে এসেছেন। দ্রুত হাঁটার কারণে আঁচলের দিকটা অগোছালো হয়ে গিয়েছে, অথচ কোনো খেয়ালই নেই তার। মিসিরের কাছাকাছি পৌঁছে জাফর উদ্বিগ্ন গলায় জিজ্ঞাসা করলেন, আমার ছেলেই? মিসির মুখে কোনো উত্তর করতে পারল না। কাঁপা কাঁপা হাত তুলে এমার্জেন্সি রুমের দিকে দেখিয়ে দিল। কেউ কোনো প্রতিক্রিয়া করার আগে জেসমিন হেঁটে দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন ভেতরের দৃশ্য। ডাক্তার এবং নার্সদের উত্তেজিত কণ্ঠস্বর এবং শশব্যস্ত কার্যক্রমে হাসপাতালের এমার্জেন্সি রুম যেন সাক্ষাৎ এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একজন বিছানার উপর উঠে ক্রমাগত জায়দানের বুকে হাত চেপে সিপিআর দিয়ে চলেছে। নার্সরা হন্যে হয়ে ছোটাছুটি করছে এদিক সেদিক। কেউ ছুটে ডিফ্রিবিলেটর মেশিন নিয়ে এলো, কেউ বা রক্তের ব্যাগ, কেউ আবার ইঞ্জেকশন। স্বচ্ছ দেয়ালের বাইরে থেকে সবটাই দেখে যাচ্ছে সকলে। হার্টবিট মনিটরের সাইন এত দ্রুত উঁচু নিচু হচ্ছে যে ডাক্তাররাও আতঙ্কিত বোধ করছে। ডিফ্রিবিলেটর চাপা হলো কয়েকবার। জায়দানের শরীরটা ঝটকা দিয়ে উঠল পুতুলের মতন। তারপর সবকিছু স্থির। হার্টবিট মনিটরের লাইনটা হঠাৎ করে সরলরেখায় পরিণত হয়ে গেল, সঙ্গে অশুভ এক ধ্বনি, বিপ। নার্সদের মাঝে বুঝি কেউ আটকে উঠল। ঠিক এমন একটা মুহূর্তে আর অপেক্ষা করতে পারল না জেসমিন। দরজা ঠেলে হাসপাতালের সকল নিয়ম ভেঙে তিনি হুট করে ঢুকে গেলেন এমার্জেন্সি রুমে। ভেতরে দুজন নার্স তাকে আটকানোর চেষ্টা করলো। এক্সকিউজ মি, আপনি এভাবে ইমার্জেন্সি রুমে ঢুকতে পারেন না। নার্স দুজনকে রীতিমতো আগ্রাসীভাবে ধাক্কা দিয়ে হটিয়ে হনহন করে হেঁটে বিছানার কাছে গেল জেসমিন। হার্টবিট তখনও সরল রেখায় আছে। ডাক্তারদের বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে তিনি হঠাৎ করে জায়দানের রক্তাক্ত ডান হাতটা নিজের দুই হাতের মুঠোয় তুলে ধরলেন। সেটা নিজের গাল বরাবর ছুঁয়ে টলটলে অশ্রুমাখা নয়নে বলে উঠলেন, আব্বু, আব্বু ওঠো, দেখো তোমার আম্মু এসেছে, উঠবে না তুমি? বিপ। একই ধরনের শব্দ করে যাচ্ছে হার্টবিট মনিটর। বাইরে দাঁড়ানো জাফর হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে স্ত্রীকে আটকাতে চাইলেন। ডাক্তাররা প্রথম কয়েক সেকেন্ড জেসমিনের হঠাৎ উপস্থিতিতে অবাক হলেও তাদের থেমে থাকার সময় নেই। ডিগ্রি বিলেটার নিয়ে এগুলেন একজন। জায়দানের বুকে চাপলেন। থরথর করে কেঁপে উঠল জায়দানের সমস্ত শরীর। এমনভাবে ধনুকের মতন বাঁকা হয়ে বিছানা থেকে উঠে গেল তার শরীর, যেন বুক থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাচ্ছে তার। জেসমিন ছেলের হাতটা ছাড়লেন না। এবার সেটা তিনি শক্তভাবে ধরে নিজের ঠোঁট চাপলেন। এমন ভয়ানক দৃশ্য তার মাঝে ভাঙচুর করে দিচ্ছে যেন। আব্বু, এই যে আম্মু এসেছি, চোখ খুলবে না, দেখবে না? আমার আদর চাই না তোমার? ফিরে আসো তুমি, আম্মু তোমায় খুব আদর করবে, আসবে না? একজন ডাক্তার জায়দানের পালস চেক করছেন এবং মনিটরের দিকে চেয়ে আছেন। অন্য দুজন তার বুকে শক দিয়ে হৃৎপিণ্ড সচল করতে ব্যস্ত। প্রত্যেকের চেহারায় মহা আতঙ্ক। ঘেমে নিয়ে একাকার একজন। এ যেন জীবন মৃত্যুর লড়াই। একটি প্রাণ বাঁচাতে যুদ্ধে নেমেছে বাকি সকল প্রাণ। জেসমিন ছেলের হাত ছাড়লেন না। বিছানার কাছে হাঁটু মুড়ে বসে পড়লেন। জায়দানের নিথর ঠান্ডা হাতটা নিজের কপালে ঠেকালেন তিনি। তোমার আম্মু একটা খুনি আব্বু, তোমার আম্মু একটা রাক্ষসী। জীবন যদি চায় তার যাক, তুমি কেন চলে যাচ্ছ আব্বু? তোমার আম্মু কখনো নিজেও বুঝতে পারেনি তোমাকে কতটা ভালোবাসে সে। যেদিন প্রথম তুমি আমার বুকে এসেছিলে সেদিন মনে হয়েছিল তোমার জন্য আমি মরতে পারি, মারতেও পারি। আজ আবারও সেই একই অনুভূতি হচ্ছে। তোমার আম্মু ডাকছে, ফিরে এসো আব্বু। আম্মুর কোল ভরে ওঠার আগে খালি করে দিও না। অভিমান ভেঙে একটাবার ফিরে এসো। জেসমিনের হাহাকার প্রতিধ্বনিত হতে লাগলো এমার্জেন্সি রুমের দেয়াল জুড়ে। ফিরে আয়, ফিরে আয় আমার মানিক। তোর নিষ্ঠুর আম্মুটাকে তোর লাশ দেখার মতন ভয়ঙ্কর শাস্তি দিস না, দোহাই লাগে তোর। আঁচল বেছে বসে আছি আমি। আমার আব্বু, ফিরে আয়, আমার বুকে ফিরে আয়। বিপ বিপ বিপ। এতক্ষণ যাবৎ রীতিমতো পাগল প্রায় হয়ে যাওয়া ডাক্তারগণ ফিরে তাকালেন মনিটরের দিকে। সরলরেখা ধীরে ধীরে উঁচু নিচু হতে শুরু করেছে, আবার অত্যন্ত ক্ষীণ কিন্তু আছে। একই সময় নিজের হাতের মুঠোর মাঝে জায়দানের আঙ্গুলগুলো নড়ে উঠতে অনুভব করলেন জেসমিন। একজন উচ্চকণ্ঠে বলল। জেসমিন হতবাক হয়ে ছেলের দিকে তাকালেন। তার নিথর হয়ে থাকা বুকটা অতি ক্ষীণভাবে ওঠানামা করছে। ভেতরে কেমন অনুভব করলেন জেসমিন বুঝতে পারলেন না। বাঁধ ভাঙা অশ্রু তার গাল পেরিয়ে বুক ভিজিয়ে তুলল। জায়দানের হাতের তালু জুড়ে তিনি ছোট ছোট অসংখ্য চুমু এঁকে দিলেন। আব্বু, আমার আব্বু, তুমি আমার কথা শুনেছো?
আব্বু তুমি কথা রেখেছো। এবার জেসমিন আর খুব বেশি জায়দানের কাছে থাকতে পারলেন না, তাকে নার্স সরিয়ে নিল। ওনাকে এক্ষুনি চেক আপ এবং সার্জারির জন্য নিয়ে যেতে হবে, দরকার পড়লে প্লিজ বাইরে অপেক্ষা করুন। প্রাথমিক চিকিৎসা শেষ হওয়ার আগেই কোনো মতে ব্যান্ডেজ বেঁধে ছুটতে ছুটতে যখন ইমার্জেন্সি রুমের কাছে এলাম আমি, তখন জায়দানকে ইতিমধ্যে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে সার্জারি রুমের দিকে। দুজন নার্স রক্ত এবং স্যালাইনের ব্যাগ ধরে রাখতে রাখতে ডক্টরদের পাশে ছুটে ছুটে যাচ্ছে। আমার কোনো দিকে কোনো খেয়াল নেই, নিজেকে উন্মাদ লাগছে আমার রীতিমতো। শুধু মেসিরকে দেখতে পেলাম সামনে, খপ করে তার হাতটা, তার কাঁধ আঁকড়ে ধরলাম। মেসির ঘুরে তাকাতেই পাগলের মতো প্রলাপ করে বলতে লাগলাম, জায়দান মাই লাভ, জায়দান আছে? প্লিজ দোহাই লাগে, আমায় মিথ্যে বলে সান্ত্বনা দাও। মিথ্যে হলেও বলো জায়দান আছে, তাই না? তাই না মিসির? আমাকে ছেড়ে ও যায়নি, যেতে পারে না। মিসির প্লিজ, আল্লাহ প্লিজ। সাবিন, সাবিন, সাবিন। জোর করে দু হাতে আমার মুখখানি চেপে ধরলো মিসির। ছলে দৃষ্টিতে আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, জায়দান আছে। হি ইজ এ ফাইটার। ও লড়াই করছে, ও যায়নি। ডু ইউ হেয়ার মি? আমাদের ছেড়েও কোথাও যায়নি। আল্লাহ, আমার মাঝে কি হলো বলতে পারবো না। আমি সৃষ্টিকর্তার নামে একটা আত্মচিৎকার করে উঠলাম। তারপরে ধপাস করে হসপিটালে করিডোরে মেঝেতে সেজদায় লুটিয়ে পড়লাম। আমি জানি না পশ্চিম কোন দিকে, কিংবা আমার শরীর আল্লাহর সামনে উপস্থিত হওয়ার মতো পবিত্র কিনা, আমার সতর ঢাকা আছে কিনা। সেই সময় আমি কিচ্ছু ভাবিনি, কিচ্ছু মনে করতে পারিনি। ক্রন্দনের দমকে দমকে সেজদার মাঝে আমার শরীর কম্পমান হলো। সকলে চেয়ে দেখলো এক হার না মানা রমণীকে, যার ভালোবাসা গভীরের চাইতেও গভীরভাবে প্রকাশিত হলো সৃষ্টিকর্তার দুয়ারে বান্দার এক শুকরিয়া জ্ঞাপনের সেজদার মাধ্যমে। 8 মাস পর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1, ঢাকা। কোর্টরুম জুড়ে নীরবতা। সেই নীরবতা ভাঙছে মাথার উপরে ঘোরা ঘর ঘরে পুরাতন ফ্যানের আওয়াজ এবং কাঠের পাটাতনের উপর বসে থাকা বিচারকের মামলার রায়ের পৃষ্ঠায় ঘস ঘস করে কিছু লিখে যাওয়ার শব্দে। সামনের এক পাশে রাষ্ট্রপক্ষ, অন্য পাশে ডিফেন্স লয়ার। আমি বসে আছি পেছনের দর্শক সারিতে। আমার এক পাশে মিসির, অন্য পাশে মীরা। কাঠগড়ায় দণ্ডায়মান আয়দান। আজ তার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে, তেমন কোনো প্রভাব ছেলেটার চোখে মুখে নেই। একদম সুস্থির দাঁড়িয়ে আছে। চেহারা খানিক ভেঙে গিয়েছে, চোখের নিচে হালকা কালি। সেসব বাদে তেমন কোনো দুর্বলতা দেখা যাচ্ছে না ছেলেটার মাঝে। তাকবীর হোসেন এবং আহান হোসেনের হত্যা মামলা সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। ক্ষমতাবান মানুষগুলোর নাম জড়িয়ে থাকায় বেশ জরুরিভাবে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলার কাজ সম্পন্ন করা হয়েছে। দেশের অন্যতম একটি জনপ্রিয় মামলা এটি। কোর্টের বাইরে বহু উৎসুক জনগণ এবং নিউজ চ্যানেলের সাংবাদিকরা ভিড় করে দাঁড়িয়ে আছে। এগুলো দেখে এসেছি আমি। আয়দানের দিকে কেন যেন আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। যে ছেলেটাকে আমি রীতিমতো 2 চোখে সহ্য করতে পারতাম না, সেই ছেলেটার মুখের দিকে তাকালেই না আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। ভীষণ অপরাধবোধ জেগে বসে বুকের ভেতর। হাত দুটো শক্ত করে ফেললাম আমি। নিচের দিকে তাকানোর চেষ্টা করলাম। নিদারুণ এক অস্বস্তি হচ্ছে। চোখের সামনে কিভাবে দেখবো আমি এই দৃশ্য? এতটা অসহায়ত্ব নিয়ে কিভাবে বাঁচবো? সাবিন, পানি দেব? এক পাশ থেকে মিসির ফিসফিস করে উঠতেই আমার ভাবনার রেশ কেটে গেল। মাথা ঘুরিয়ে তাকালাম। মিসির খানিকটা উদ্বেগ নিয়ে চেয়ে আছে আমার মুখের দিকে। পরক্ষণেই তার দৃষ্টি গিয়ে পড়লো আমার ফুলে ফেপে ওঠা পেটের উপর। ঢোলা ম্যাক্সি ড্রেসের আড়ালে ঢেকে রাখলেও ফোলা ভাবটা যেন বোঝাই যাচ্ছে বেশ। মিসির একটা ঢোক গিলল, শুধালো, খারাপ লাগছে? শুড আই টেক ইউ হোম? আমি মাথা নাড়লাম। এরপর খানিকটা জোর করেই সামনের দিকে তাকালাম। মিনিট খানেক বাদে ধ্বনিত হলো বিচারকের কণ্ঠস্বর। বুকের ধুকপুকানি বেড়ে গেল আমার। প্রথমে গলা পরিষ্কার করে বিচারক বলতে শুরু করলেন, এই মামলার সাক্ষ্য প্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং উভয়ের পক্ষের যুক্তিতর্ক পরিচালনা করে আদালতের নিকট প্রতীয়মান হয়েছে যে ঘটনাটি আকস্মিক সংঘর্ষের ফল। নিহত ব্যক্তিরা প্রথমে আক্রমণাত্মক আচরণ করে এবং সেই পরিস্থিতিতে আসামি তার গুরুতর আহত ভাই এবং ভাবিকে রক্ষা করার পর্যায়ে আঘাত হানে। পিনপতন নীরবতা। রীতিমতো শ্বাস নিতেই ভুলে গেলাম আমি। অনুভব করলাম আমার একটা হাতের মাঝে মীরার হাত শক্তভাবে চেপে বসেছে। এতটাই জোর যে আমার হাতের যন্ত্রণা ছড়িয়ে পড়েছে, তবুও মেয়েটার হাত ছাড়লাম না। বিচারক বলে যাচ্ছেন, তবে আদালত মনে করে যে আসামি আত্মরক্ষার সীমা অতিক্রম করেছে। আয়দানের মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখলাম না। সে শুধু
মাথাটা সামান্য নুয়ে একটা দীর্ঘশ্বাস ফেল, যেন স্বস্তি পেয়েছে, শাস্তি নয়। তারপরে মাথা তুলে আয়দান হঠাৎ করে আশেপাশে কি যেন খুঁজলো। তার দৃষ্টি আপত্তিত হলো সরাসরি আমার উপর। কয়েক সেকেন্ড আমার ব্যথিত চেহারা দিকে চেয়ে রইল। সে তারপরই চোখ নামিয়ে নিল। দেখলো আমার ফোলা উদর। অতি সূক্ষ্ম এক হাসি ফুটলো তার ঠোঁটে। পরক্ষণে পুলিশ সদস্যরা এগিয়ে এলো, আয়দানকে ধরে ধীরে ধীরে কাঠগড়া থেকে নামিয়ে দর্শক সারি পাশ বেয়ে নিয়ে যেতে লাগলো। ক্ষণিকের জন্য থামলো আয়দান, ঠিক আমাদের বেঞ্চের পাশেই। মাথা কাত করে তাকালো, তবে এবার আমার দিকে নয় দৃষ্টি, বরং ভিন্ন এক রমণীর উদ্দেশ্যে নিবেদিত। স্তব্ধ হয়ে বসে আছে মীরা। হিজাবে ঘেরা মুখখানি কেমন শক্ত হয়ে আছে, টানা টানা হরিণীর চোখ দুখানা টলটল করছে বিলের পানির মতো। কি অসীম মায়া তাতে, কি নিদারুণ আবেগ! এই মেয়েটার ভাগ্য আমি নষ্ট করেছি, এমন বোধ হতে দৃশ্যটা আর দেখতে পারলাম না। মুখ ঘুরিয়ে নিলাম। অদূর থেকেও আয়দানের ফিসফিস করা একই বাক্য কিভাবে কানে এলো বুঝতেই পারলাম না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।